18 শতকের শুরু থেকেই বিভিন্ন বিজ্ঞানী ইলেকট্রিক লাইট বাল্বকে আবিষ্কার করতে শুরু করে দেয়। সবশেষে 1880 সালের দিকে এডিসনের হাত ধরে সাধারণ মানুষের বাড়িতে লাইট বাল্ব পৌঁছাতে শুরু করে। তারপর সাল 1962 নিক হলনাইক জুনিয়র আবিষ্কার করেন প্রথম লাল এলইডি। ঠিক তার 7 বছর পর মোনাসান্টো নামক এক কোম্পানির ইঞ্জিনিয়াররা তৈরি করেন গ্রিন এলইডি। তারপরে 1972 সালে জিওজ ক্যারাফোর্ড একটা রেড এলইডির সাথে একটা গ্রিন এলইডির সমন্বয়ে তৈরি করেন ইয়েলো এলইডি, যেটা হলনাইকের এলইডির থেকে অনেক বেশি উজ্জ্বল ছিল। এরকম করে বাকি কালারের এলইডিও খুব সহজেই ইনভেন্ট হতে থাকে। সেই সময়ে এই রেড এবং গ্রিন এলইডি অনেক ইলেকট্রনিক ডিসপ্লে, ক্যালকুলেটর, ওয়াচ এবং ইন্ডিকেটর রূপে ব্যবহার হতে থাকে। কিন্তু গ্রিন এলইডি তৈরি হওয়ার 2 দশক পরও কোনো বিজ্ঞানী ব্লু কালারের এলইডিকে তৈরি করতেই পারছিলেন না। এক কথায় বিজ্ঞানীরা ভেবেই নিয়েছিলেন যে ব্লু কালারের এলইডিকে তৈরি করা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। কিন্তু এই চ্যালেঞ্জিং কাজকে পসিবল করে দেখান 1993 সালে জাপানের 3 জন ইঞ্জিনিয়ার। এর জন্য 2014 সালে তাদেরকে নোবেল প্রাইজ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু কি আছে এই ছোট্ট ব্লু কালারের এলইডির মধ্যে, যার জন্য প্যানাসোনিক, IBM, GE, বেল ল্যাবসের মতো বড় বড় কোম্পানি এই ব্লু কালারের এলইডিকে তৈরি করার জন্য মিলিয়নস অফ ডলার খরচ করেছিল? আর কিভাবে এই ব্লু এলইডি আমাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে? চলো জানা যাক এই অসাধারণ, ইন্টারেস্টিং আর মিস্টিরিয়াস ফ্যাক্ট ভিডিওর মাধ্যমে। ব্লু এলইডি কিভাবে তৈরি হয়েছে এটা জানার আগে আমাদের এটা জানতে হবে যে এলইডির ভেতরের অংশে কী কী থাকে এবং এলইডি কিভাবে লাইটকে এমিট করে। এলইডিকে খুব ভালোভাবে লক্ষ্য করলে এর 3টি অংশ দেখতে পাওয়া যায়। এলইডির বাইরে প্লাস্টিক কভার, 2টি ইলেকট্রোড এবং এলইডির ভেতরে থাকা ছোট্ট চিপ। এই চিপের জন্যই এলইডি থেকে লাইট এমিট হয়। কিন্তু এই চিপ কী দিয়ে তৈরি? অবভিয়াসলি কোনো মেটেরিয়ালের অ্যাটম দিয়ে। এই অ্যাটমের ভেতরে কক্ষে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে পাক খায়। যখন কোনো ইলেকট্রন ভেতরের কক্ষপথ থেকে বাইরের কক্ষপথে মুভ করে তখন এটাকে কিছুটা এনার্জি দিতে হয়। এই ঘটনাটাকে এনার্জি অ্যাবজর্পশন বলে। ঠিক একইভাবে বাইরের কক্ষপথ থেকে যখন কোনো ইলেকট্রন ভেতরের কক্ষপথে মুভ করে তখন ওই ইলেকট্রন কিছুটা এনার্জি রিলিজ করে, এটাকে এনার্জি এমিশন বলে। আর ওই রিলিজ করা এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে বেরিয়ে আসে। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। লো এনার্জির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইনফ্রারেড রেজ উৎপন্ন করে, যেটা আমরা খালি চোখে দেখতেই পাই না, এবং হাই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভিজিবল লাইটকে এমিট করে। ঠিক একই কনসেপ্টকে কাজে লাগিয়ে সেমিকন্ডাক্টরও কাজ করে। ওই এলইডির মধ্যে থাকা ছোট্ট চিপ এই সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি। এই সেমিকন্ডাক্টরের উপরই পুরো ইলেকট্রনিক্স কোম্পানি ডিপেন্ড করে আছে। এবারে এই সেমিকন্ডাক্টরকে 2টি টাইপে তৈরি করা হয়, এক পি টাইপ এবং 2 এন টাইপ। পি টাইপের মধ্যে ইলেকট্রন কম থাকে এবং এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি থাকে। যখন এই পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে জোড়া লাগানো হয় এবং কিছু পরিমাণ ভোল্টেজ দেওয়া হয়, এর ফলে এন টাইপের মধ্যে থাকা ইলেকট্রন পি টাইপের দিকে মুভ করে। এই পি এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে একসাথে ডায়োড বলে। এলইডিও এক প্রকার ডায়োড, যার ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়োড। মানে এই ডায়োডের মধ্যে থাকা ইলেকট্রন মুভ করার সময় ভিজিবল লাইটকে এমিট করে। এই এলইডি চিপকে তৈরি করার জন্য এমন এক মেটেরিয়ালের দরকার ছিল যার মধ্যে এনার্জি ডিফারেন্স লেভেল বেশি এবং এর ফলে বেশি পরিমাণে এনার্জি এমিট হবে। যেহেতু রেড এলইডির মধ্যে এনার্জি লেভেল কম, তাই এটার ব্রাইটনেস লেভেলও কম। সুতরাং আমাদের দরকার ছিল হাই এনার্জি লেভেলের লাইট, যেটার ব্রাইটনেস লেভেল অনেক বেশি হবে। আর এটা হলো ব্লু লাইট। এছাড়াও এই ব্লু এলইডিকে রেড এবং গ্রিন এলইডির সাথে মিক্স করে সব রকম কালারের এলইডিও প্রস্তুত করা সম্ভব হয়। এই প্রাইমারি 3 এলইডির মিশ্রণের ফলে একটা গুরুত্বপূর্ণ কালার পাওয়া যায়, আর এটা হলো হোয়াইট, যেটা আমাদের রোজকার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বলে বোঝাতে হবে না। বর্তমানে সায়েন্টিস্টরা এই হোয়াইট কালারের এলইডিকে তৈরি করার জন্য ব্লু এলইডির ওপর ফ্লুরোসেন্ট ফসফরাসের কোটিং দেয়। এই হোয়াইট এলইডি তৈরি হওয়ায় গ্লোবাল ইলেকট্রিক শর্টেজকে কম করা গেছে। যেখানে গ্লাস বাল্ব এবং সিএফএল বাল্ব এনার্জি এফিসিয়েন্ট ছিল না, সেখানে এই এলইডি বাল্বস অনেক এনার্জি এফিসিয়েন্ট এবং 95% পর্যন্ত লাইটকে প্রডিউস করে। বর্তমানে এই 3 প্রকার এলইডি দিয়ে সব রকম স্মার্টফোনের ডিসপ্লে, টিভি এছাড়াও বাকি কালারিং ডিসপ্লেও তৈরি করা সম্ভব হয়েছে। কিন্তু এই ব্লু এলইডিকে তৈরি করা ছিল সবথেকে কঠিন কাজ, কারণ এই ব্লু এলইডিকে তৈরি করার জন্য এমন এক মেটেরিয়ালের দরকার ছিল যেটা ক্রিস্টাল খুবই পিওর হবে এবং এই মেটেরিয়ালের এনার্জি গ্যাপ লেভেলও বেশি হবে, যার জন্য ব্লু লাইট এমিট হতে পারে। এই মেটেরিয়ালকে খোঁজার জন্য সোনি, IBM, বেল ল্যাবসের মতো বড় বড় কোম্পানির সায়েন্টিস্টরা মাঠে নামেন। 1993 সালে জাপানের নিশিয়া নামক এক ছোট্ট কোম্পানির 3 জন সায়েন্টিস্টরা এই ব্লু কালারের এলইডিকে ইনভেনশন করে ফেলে। এই 3 জন হলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি সুজি নাকামুরা। সুজি নাকামুরা গ্যালিলিয়াম নাইট্রাইড নামক এক সেমিকন্ডাক্টর মেটেরিয়ালকে কাজে নিয়েছিলেন, কিন্তু এই গ্যালিলিয়াম নাইট্রাইডের মধ্যে অনেক ইমপারফেকশন ছিল। তাই তিনি আমেরিকাতে গিয়ে অনেক দিন ধরে এই গ্যালিলিয়াম নাইট্রাইডকে পিওর ক্রিস্টাল করার পদ্ধতি শেখেন। তিনি এই গ্যালিলিয়াম নাইট্রাইডকে কেমিক্যাল ভেপার ডিপোজিশন মেথডের মাধ্যমে আরও পিওর ফর্মের ক্রিস্টালকে তৈরি করেন এবং শেষ পর্যন্ত সুজি নাকামুরা
এবং তার টিম ব্লু এলইডিকে তৈরি করতে সফল হন। কিন্তু এত যুগান্তকারী আবিষ্কার করা সত্ত্বেও এত বছর পর্যন্ত তিনি তার প্রাপ্য সম্মানই পাননি। শেষ পর্যন্ত 2014 সালে নাকামুরা এবং তার টিমকে নোবেল প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়। বাই দ্য ওয়ে গাইজ, এখনো পর্যন্ত লাইট বাল্বের হিস্টোরি না জানলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু জানলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে গুড।